নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় আপনাদের স্বাগত। আগের দিন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো সমাস। আজকে আমরা সমাসের বাকি যে পার্ট সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দিন পড়েছিলাম দ্বন্দ্ব আর দ্বিগু। আজকে যেটা বলবো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি? এই কর্মধারয় সমাস ক ভাগে বিভক্ত সেটা আগে আমাদের জানতে হবে। প্রথম কর্মধারয় সমাসে রয়েছে প্রথমত সাধারণ কর্মধারয় সমাস, দ্বিতীয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তৃতীয় উপমান কর্মধারয় সমাস, চতুর্থ উপমিত কর্মধারয় সমাস, আর 5 নম্বর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এর মধ্যে সাধারণ কর্মধারায় যে সমাস রয়েছে সেই সমাসে আমরা দেখতে পাই কি একটি পদ বিশেষ্য থাকবে আর একটি পদ বিশেষণ। কখনো কখনো আবার এরকমও হয় যে দুটো পদই বিশেষণ, আবার কখনো কখনো এরকমও হয় দুটি পদই বিশেষ্য। দুটি পদ যদি বিশেষ্য হয় সেটার নিয়ম আলাদা, বিশেষণ হলে আলাদা। কিন্তু যদি একটা পদ বিশেষ্য আর আরেকটা পদ বিশেষণ হয় তবে বিশেষণ আগে থাকুক বা বিশেষ্য আগে থাকুক, যেরকমই থাকুক না কেন ব্যাসবাক্য নির্ণয় করার সময় সবসময় আমাদের বিশেষণকেই আগে লিখতে হবে, তারপরে বিশেষ্যকে লিখতে হবে। বিশেষণ আগে থাকলেও আগে লিখতে হবে, বিশেষণ পরে থাকলেও আগে লিখতে হবে। যেমন যেমন বললাম নরাধম। নরাধমে নর হচ্ছে বিশেষ্য, অধম হচ্ছে বিশেষণ। কিন্তু আমরা বলেছি ব্যাসবাক্য নির্ণয় করার সময় বিশেষণই আগে বসবে, সেই হিসাবে প্রথমে বসবে অধম, মাঝখানে বসবে যে, শেষে বসবে নর। হয়ে গেল ব্যাসবাক্য। এবার ধরো বললাম পীতাম্বর। এখানে পিত হচ্ছে বিশেষণ, অম্বর হচ্ছে বিশেষ্য, কিন্তু আগে বিশেষণ, তাহলে পিতই আগে বসবে। তাহলে পিত যে অম্বর। বললাম কাল পেঁচা, তাহলে কাল হচ্ছে বিশেষণ আর পেঁচা হচ্ছে বিশেষ্য, এক্ষেত্রেও বিশেষণ আগে বসবে, কাল যে পেঁচা। তাহলে বিশেষ্য আগে থাকুক বা বিশেষ্য পরে থাকুক, বিশেষণই আগে বসবে, বিশেষ্য পদ কখনো আগে বসবে না। এবার ধরো দেখা গেল দুটি পদই বিশেষ্য পদ, তাহলে কি হবে? যদি দুটি পদই বিশেষ্য পদ হয় তাহলে যদি সেটা মানুষের নাম বোঝায় তখন আমরা ব্যাসবাক্যে আমাদের যিনি তিনি ব্যবহার করতে হবে। যেমন ধরো বলা হলো দেবর্ষি। দেবর্ষিতে দেব বিশেষ্য, ঋষিও বিশেষ্য, তাহলে কি হবে? যিনি দেব তিনি ঋষি। বলা হলো শিক্ষক মহাশয়। তাহলে যিনি শিক্ষক তিনি মহাশয়। বোঝা গেল। এরপরে আসি মধ্যপদলোপী কর্মধারায় সমাসে। মধ্যপদলোপী, মধ্য মানে কি? মধ্য মানে মাঝখানে, পদ তো থাকবে, লোপী মানে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া। তাহলে যে ব্যাসবাক্যে যে মধ্যে মাঝখানে যে পদটা থাকবে সেটা সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পেয়ে যাবে, তখন সেটাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এর কিন্তু ব্যাসবাক্য নির্ণয়ের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এক একটা ব্যাসবাক্য এক এক রকমের হয়। যে রকমের সমাসবদ্ধ পদ থাকবে সেই সমাসবদ্ধ পদের অর্থ অনুযায়ী ব্যাসবাক্য নির্মিত হবে। কেমন? ধরো বলা হলো হাত ঘড়ি।
তাহলে হবে কি হাতে পরবার ঘড়ি। দেওয়াল ঘড়ি, তাহলে দেওয়ালে টানানোর ঘড়ি। বলা হলো সিংহাসন। সিংহ চিহ্নিত আসন। বলা হলো বরযাত্রী, তাহলে বরের অনুগামী যাত্রী। তাহলে এক একটা এক এক রকম নিয়মের হবে। এরপরে যে কর্মধারায় সমাসগুলো রয়েছে সেগুলি শেখার আগে আমাদের কতগুলি বিষয় জানতে হবে। কি কি কর্মধারায় সমাস রয়েছে? উপমিত, উপমান আর রূপক কর্মধারায়। এই তিনটে কর্মধারায় সমাস অনেকটা একই রকমের, কিন্তু এগুলো জানার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে উপমান কাকে বলে, উপমেয় কাকে বলে, সাধারণ ধর্ম কি, আর হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ কি। আমি সাদৃশ্যবাচক শব্দই লিখলাম। এই চারটে বিষয় না জানলে আমরা বাকি তিনটে সমাস করতে পারবো না। উপমান কি? উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। যার সঙ্গে তুলনা করা হয়। উপমেয় কি? যাকে তুলনা করা হয়। তার মানে এই সমাসগুলোতে একে অপরের সাথে তুলনা করা হবে, এটা আগে বোঝা গেল। সাধারণ ধর্মকে বা তুলনা যখন আমি করব, কি থেকে তুলনা করব? তাদের মধ্যে কোনো একটা বিষয় মিল রয়েছে তবেই না তুলনা করব। তাহলে যে বিষয়টা তাদের মধ্যে মিল রয়েছে সেইটাকে দিয়ে যখন তুলনা করব সেটাই হচ্ছে তাদের সাধারণ ধর্ম। তাহলে যে বিষয় তাদের দুটি বিষয়ের মধ্যে মিল রয়েছে সেটা হচ্ছে তাদের সাধারণ ধর্ম। এবার যখন তুলনা করব তখন তুলনা করার সময় আমাদের কিছু শব্দ ব্যবহার করতে হয়, ধরো মতো, ন্যায়, এগুলি ব্যবহার করি। তাহলে এই মতো বা ন্যায় কথাটা হলো সাদৃশ্যবাচক শব্দ। বোঝা গেল? তাহলে উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, সাধারণ ধর্ম হচ্ছে দুটো বিষয়ের মধ্যে তুলনা করতে গেলে যে বিষয় তুলনা করা হয় তাকে সাধারণ ধর্ম বলে। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো, ন্যায়, এই শব্দগুলো। এরপরে তাহলে আসি উপমান কর্মধারায় সমাস কি। উপমান কর্মধারায় সমাসে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারায় সমাস বলে। এখানে উপমান পদটি প্রথমে থাকে, উপমেয় থাকে না। তার মানে যার সঙ্গে তুলনা করা হয় সে থাকে, কিন্তু যাকে তুলনা করা হয় সে থাকে না। যার সঙ্গে তুলনা করা হয় সে থাকবে, সাধারণ ধর্মও থাকবে, আর তুলনাবাচক শব্দও থাকবে, কিন্তু উপমেয় বা যাকে তুলনা করা হয় সে থাকবে না। আর এই যে তুলনাবাচক শব্দ ন্যায় বা মতো, এটা কোথায় গিয়ে বসে? শেষ মাঝখানে বসে। কেমন? ধরো বললাম ফুটি ফাটা। এবার ফুটি ফাটা, এবার ফুটির ফাটার সাথে তুলনা করছে, কিন্তু কাকে তুলনা করছে সেটা কিন্তু নেই। তখন আমি বলবো কি ফুটির মতো ফাটা। তাহলে দেখো ফুটির সাথে তুলনা করছি সেটা রয়েছে, মতো ব্যবহার করলাম, আর কি সাধারণ ধর্ম না দুটোই ফাটা, কিন্তু কাকে ফাটা সেটা লেখা নেই। তারপরে
যে রয়েছে, ধরো বললাম লৌহ কঠিন, তাহলে লৌহর মতো কঠিন, কিন্তু কি সেটা নেই। বললাম গো বেচারা, গো বেচারা, গো বেচারা, তাহলে গোয়ের ন্যায় বেচারা। বজ্র কঠিন, বজ্রের ন্যায় কঠিন। দ্বিতীয় আসি উপমিত কর্মধারায় সমাস। এক্ষেত্রে আবার কি হবে, সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না, উপমেয়ের সঙ্গে উপমানের সমাস, তাকে বলে উপমিত কর্মধারায় সমাস। তার মানে কি, যাকে তুলনা করা হবে সেও থাকবে, যার সঙ্গে তুলনা করা হবে সেও থাকবে, কিন্তু তাদের কোন ধর্মে মিল রয়েছে সেটা থাকবে না। আর তুলনাবাচক শব্দ সেটা শেষে গিয়ে বসবে। রাজ সিংহ, রাজ সিংহের ন্যায়। দেখো, রাজকে তুলনা করা হচ্ছে, সিংহকে তুলনা করা হচ্ছে সিংহের সাথে, কিন্তু সিংহের কোন ধর্মের সাথে বলা নেই। মুখ চন্দ্র, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। নরসিংহ, নর সিংহের ন্যায়। বোঝা গেল? তৃতীয় আসি রূপক কর্মধারায় সমাসে। রূপক কর্মধারায় সমাসে উপমেয় আর উপমেয়ের মানের মধ্যে অভেদ কল্পিত হয়। এক্ষেত্রে তুলনাবাচক শব্দ হিসেবে সবসময় রূপ কথাটাকে ব্যবহার করা হয়। যেমন কথামৃত, কথা রূপ অমৃত। উপমান আছে, উপমেয় আছে। জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ। জীবন উদ্যান, জীবন রূপ উদ্যান। তাহলে মাঝখানে সবসময় রূপ বসবে, আর উপমেয় আর উপমান বসবে। বোঝা গেল? এখানেই আমাদের কর্মধারায় সমাস শেষ করলাম। কর্মধারায় সমাসটা একটু কঠিন, ভালো করে বুঝে নিও। আজকের মতো এখানেই সমাপ্ত। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।